আসসালামু আলাইকুম। আজ আমি পড়ব কৌশিক মজুমদারের ডিটেকটিভ উপন্যাস সূর্যতামসী। প্রাক কথন। প্রিয়নাথ মুখোপাধ্যায়ের জার্নাল ১, 15 মে 1911, রাত্রি 10 ঘটিকা। যে সকল রোমহর্ষণকারী হত্যাকাণ্ডের নায়ক স্থির হয় না, অথবা যে সকল মোকদ্দমার হত্যাকারী পলায়িত অথবা লুকায়িত থাকেন, ঈশ্বর জানেন কেন সেই সকল মোকদ্দমা সন্ধানের ভার আমারই হস্তে পতিত হয়। ভুল বলিলাম, পতিত হইত। দীর্ঘ 33 বছর সুনামের সহিত কলকাতা ডিটেকটিভ পুলিশের কার্য সুষ্ঠুভাবে নির্বাহ করিয়াছি। আজই আমি কর্ম হইতে অবসর গ্রহণ করিলাম। এতকাল যে সকল মোকদ্দমার কিনারা করিতে সমর্থ বা সময় সময় অকৃতকার্য হইয়াছি, তাহা অনেক সময় দারোগার দপ্তরে প্রকাশ করিতাম। কিন্তু এই বুড়া বয়সে মন বড় অস্থির হইয়া উঠিয়াছে। আমার অবকাশ রঞ্জনীখানি লইয়া যাহা লিখিতে প্রবৃত্ত হইয়াছি, তাহা সর্বসমক্ষে প্রকাশের অধিকার বা সাহস কিছুই আমার নাই। যে ভয়ানক ঘটনাবলী ও বিভৎস ষড়যন্ত্রের জাল একদা কলিকাতা নগরীর ভিত্তিমূল কাঁপাইয়া দিয়াছিল, তাহার কোনো লিখিত নথি বা প্রমাণ রাখা হয় নাই। চিফ ম্যাজিস্ট্রেট টমসন সাহেবের অনুরোধ ও এক প্রকার আদেশে ঘটনার সহিত সংযুক্ত সকল প্রমাণ ধ্বংস করা হইয়াছে। একমাত্র যে সকল হতভাগ্য মনুষ্য সেই ঘটনার প্রত্যক্ষদর্শী হইবার সুযোগ পাইয়াছিল, তাহাদের স্মৃতি ব্যতীত এই ভয়াবহ, অদ্ভুত এবং ঘৃণ্য ঘটনাবলীর অস্তিত্ব অন্য কোথাও অনুপস্থিত। সাহেবের বিশ্বাস, এই ঘটনাক্রমের সম্পূর্ণ ইতিবৃত্ত সর্বজন সমক্ষে প্রকাশ পাইলে নাকি মাননীয় ইংরাজ বাহাদুরের অটল সিংহাসনও টলিয়া যাইবার সমূহ সম্ভাবনা বিদ্যমান। আজ ভাবিতে বসিলে মনে হয় যেন কোনো দূরতর অতীতে এক দুঃস্বপ্নের ন্যায় এইসব অভাবনীয় কীর্তিকলাপ সংঘটিত হইয়াছিল। জানি রায় বাহাদুর খেতাব আমার হস্তপদকে শৃঙ্খলাবদ্ধ করিয়াছে, কিন্তু তাহা সত্ত্বেও সেই অভূতপূর্ব ঘটনাবলী লিপিবদ্ধ না করিয়া গেলে ইতিহাস আমাকে ক্ষমা করিবে না। ইহা যে প্রকাশযোগ্য নহে, তাহা আমি সম্মুখরূপে জ্ঞাত আছি। উক্ত অনুসন্ধানের নানা দিক আজও আমার নিকট অন্ধকারে নিমজ্জিত, যাহার সম্মুখ গুরুত্ব নির্ধারণ আমার পক্ষে অসম্ভব। যাহা আমার জ্ঞান বুদ্ধি মতে সত্য, আমি তাহার সমস্তটাই এই জার্নালে লিপিবদ্ধ করিয়া যাইতেছি। আমার জীবৎকালে ইহা প্রকাশ পাইবে না। এক গোপন স্থানে যোগ্য ব্যক্তির হস্তে এই পাণ্ডুলিপি লুকায়িত থাকিবে। কতদিন, তাহা একমাত্র মহাকালী জানেন। ভবিষ্যৎ প্রজন্মের কেহ বা কাহারা এই লিপির সন্ধান পাইয়া যদি পাঠ করেন, তবেই কলিকাতার অন্ধকারময় ইতিহাসের এক অজানা অধ্যায় তাহাদের সম্মুখে উন্মোচিত হইবে, নচেত নহে। আমি অবশ্য সেই সময় ইংরাজ বাহাদুরের আইনের বাহিরে, টমসন সাহেবের আদেশের বাহিরে চিরশান্তির এক নিশ্চিত রাজত্বে অবস্থান করিব। তাই ভবিষ্যতের পাঠক যিনি এই মুহূর্তে এই লেখাটি পাঠ করিতেছেন, তাহাদের উদ্দেশ্যে একটি সতর্কবাণী। এই কাহিনী আপনার পরিচিত সকল বিশ্বাসের মর্মমূলে আঘাত হানিতে পারে, যেমন আমার ক্ষেত্রে হইয়াছিল। আর সেই কারণেই পরবর্তী অংশে অগ্রসর হইবার পূর্বে আরও একবার ভাবিয়া লউন। পূর্বখণ্ড, সংকট। প্রথম পরিচ্ছেদ, চীনাপাড়ায় অদ্ভুত হত্যাকাণ্ড। 12 ডিসেম্বর 1892, কলিকাতা। এবার কলকাতায় জাঁকালো ঠান্ডা পড়েছে। দিনের বেলাতেও আকাশ মেঘলা। একটু আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে। সারাদিন সূর্যের দেখা নেই বললেই চলে। 5টা বাজতে না বাজতে কুয়াশার পাতলা আস্তর গোটা শহরটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলেছে। আপার সার্কুলার রোডের একধারে মাঝে মাঝে বেশ কয়েকটা ময়লাবাহী রেলগাড়ি দাঁড়িয়ে। গত 2-3 দিন যাবৎ কি এক কারণে তাদের ময়লা পরিষ্কার হয়নি। দুর্গন্ধে রাস্তা দিয়ে চলা দায়। কিছুদিন আগে অবধি এই গাড়িতে করে ময়লা ধাপাতে নিয়ে যাওয়া হতো। লোকে ঠাট্টা করে নাম দিয়েছিল ধাপা মেল। ইদানিং সে ব্যবস্থা বন্ধ। ফলে কাক, চিল, শকুনি আর হাড়গিলের উপদ্রবে আশেপাশের সব বাড়ির সার্সি সারা দিনরাত বন্ধ রাখতে হয়। রাস্তার পশ্চিম দিকে প্রায় 6 ফুট প্রশস্ত একটা কাঁচা ড্রেন। এই ড্রেন দিয়েই পাশের বাড়িগুলির পায়খানা, রান্নার জল বয়ে যায়। কেউ কেউ আবার এটাকেই পায়খানা হিসেবে ব্যবহার করে। আজ এই শীত সন্ধ্যায় সেই গন্ধ আরও তীব্র হয়ে উঠেছে। একটু এগিয়ে গেলেই যদু মিত্তিরদের বিরাট বাঁশঝাড় আর পগার। পগারের পশ্চিম পারে নারকেল আর তেঁতুলের সারি। কারা যেন সেখানে বসে নারকেল পাতা পুড়িয়ে আগুন পোহাচ্ছে। ওই পারে পাকা বাড়ি আর নেই বললেই চলে। সব খুঁটে দেওয়া মেটে দেওয়ালের বাড়ি। রাস্তায় দূরে দূরে গ্যাস বাতি।
সন্ধ্যা হলেই পুরসভার মুটে বগলে মই নিয়ে ঊর্ধ্বশ্বাসে ছোটে পথে পথে আলো জ্বালতে। মই বেয়ে ল্যাম্পপোস্টে উঠে প্রথমে ন্যাকড়া বুলিয়ে পরিষ্কার করে আলোর শেডের কাজ। মই বেয়ে ল্যাম্পপোস্টে উঠে প্রথমে ন্যাকড়া বুলিয়ে পরিষ্কার করে আলোর শেডের কাজ, তারপর চাবি ঘুরিয়ে চালু করে গ্যাস, সবশেষে দেশলাই জ্বালিয়ে বাতি ধরায়। কিন্তু তাতে আর কতটুকু আলো হয়? শুধু বাতির নিচটুকু আর আশেপাশে সামান্য আলো ছড়ায়। এমন শীতের কুয়াশা ঢাকা সন্ধ্যায় এক অদ্ভুত হলদেটে চোখের মতো আলোগুলো জেগে থাকে, যেন সদ্য পিলে জ্বরে আক্রান্ত হয়েছে। রাতের পথ দিয়ে যারা হেঁটে যায় তাদের আপাদ মস্তক শালমুড়ি দেওয়া, যেন তারা এ মরজগতের কেউ নয়, প্রেতলোকের বাসিন্দা। খুব প্রয়োজন না থাকলে এমন রাতে কেউ বাড়ি থেকে বার হয় না, আর হতে গেলেও নানা ঝামেলা। কর্পোরেশনের ঠিক পাশেই উড়িয়া পালকি বাহকদের আড়া রয়েছে, কিন্তু সন্ধ্যের পর তাদের বের করার থেকে ঈশ্বরকে পাওয়া অনেক সহজ। তবু দ্রুত পায়ে এক যুবক সেই পথে চলেছে। সে বেচারা পুলিশে কাজ করে, ব্রাহ্মণ সন্তান, নাম প্রিয়নাথ মুখোপাধ্যায়। কিছুদিন আগেই পুজোর সময় সারা বছরের সঞ্চিত ছুটি নিয়ে দেশের বাড়ি গেছিল। ষষ্ঠীর দিন দেশের বাড়ি পৌঁছতে না পৌঁছতে টেলিগ্রাফ পৌঁছেছিল এক বেওয়ারিশ লাশ পাওয়া গেছে। টেলিগ্রাফ পাওয়া মাত্র কলকাতা চলে এসো। গোটা ছুটি সেই মুন্ডহীন লাশের অনুসন্ধানেই কেটেছিল তার। ভেবেছিল বছর শেষে কিছুদিন ছুটি নেবে, আগামীকালই বাড়ি যাবার কথা। একটু আগে খবর এসেছে চীনাপাড়ায় নাকি অদ্ভুত এক মৃতদেহ পাওয়া গেছে। একটু আগে খবর এসেছে চীনাপাড়ায় নাকি অদ্ভুত এক মৃতদেহ পাওয়া গেছে। চাকরি বড় বালাই, সেই কনকনে ঠান্ডায় এখন তাকে চীনাপাড়ায় দৌড়তে হবে। আগে জানলে কে এমন চাকরি করত, মনে মনে ভাবে সে। ভাবতে ভাবতেই আর ধারে এসে হাঁক পারল, বেহারা, ও বেহারা। কোনো সাড়া নেই। আবার ডাকলো, ও দাসপো। এবার আড়ার পাশের ছাউনি থেকে মৃদু উত্তর এলো, কোন হেলা বাবু? পালকি বার করো, চীনেপাড়ায় যাব। মাতেই ইচ্ছা নাহি। প্রিয়নাথের মাথা এমনিতেই গরম, যা বুঝছে ছুটি আর নেওয়া হলো না। 14 বছর পুলিশের চাকরিতে একবারও নিজের ইচ্ছে মতো ছুটি নিতে পারেনি। তাতে আবার বেহারার এই বেয়ারাপনায় রীতিমতো চটিয়ে গেল সে। ইচ্ছা নাহি বললে হবে? এবার গলা চড়ালো প্রিয়নাথ, পুলিশ, শিগগির চলো, দেরি হলে গারদে পড়ে দেব। পুলিশ এমন একটা শব্দ যাতে কাজ হয় দ্রুত। 4 জন বেহারা হাই তুলতে তুলতে নিতান্ত অনিচ্ছায় বেরিয়ে এলো, সঙ্গে বাচ্চা মতো একটা মশালচি। রাতের অন্ধকারে এই পথ দেখিয়ে নিয়ে যাবে। এই মশালচিরা খুব একটা সুবিধের লোক না, প্রায়ই পালকি বাহকদের সঙ্গে সর করে আরোহীকে ডাকাতদের আস্তানায় নিয়ে যায়। বড়লাট আইন করে এদের বন্ধ করার ব্যবস্থাও করেছিলেন, কিন্তু রাতের অন্ধকারে এরা ছাড়া গতি নেই। তাই আইন আইনের মতো রয়েছে, আর এরা বহাল তবিয়তে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তারপর খানিক সময় গেল দরদস্তুরি করে। সরকার বাহাদুর এদের 4 আনা ফি বেঁধে দিলেও এত ঠান্ডায় রাতের বেলা এরা আরও দস্তুরি চায়। শেষ অবধি মশালচি সহ 6 আনায় রফা হলো। পকেট থেকে কুক কেলভির ট্যাগ ঘড়িটা বের করে প্রিয়নাথ দেখলো রাত 10টা বেজে গেছে। যেতে আরও ঘন্টাখানেক। ঢাকুরাকুর হেইয়া নাবর ছন্দের বুলি তুলে 4 জন বাহক পালকি কাঁধে পালকি নিয়ে চীনেপাড়ার দিকে চলল। রাস্তায় জনপ্রাণী নেই, মাঝে মাঝে কিছু ফিটন বা ল্যান্ডো ঊর্ধ্বশ্বাসে ময়দানের দিকে ছুটছে। গাড়ির ভিতর মাতাল বাবুদের আর বেশ্যাদের বিকট স্বরে হৈ হৈ শোনা যাচ্ছে। তারপরই সব আবার নিস্তব্ধ। দূরে কেল্লায় তোপ দাগার শব্দ পাওয়া গেল। পথের যেন আর শেষ নেই। হ্যারিসন রোডের পাশ দিয়ে যেতে যেতে দেখতে পেল বিজলি বাতির আলোতে রাস্তা ভেসে যাচ্ছে। বছর 3 আগে কিলবার্ন অ্যান্ড কোম্পানি প্রথম এই রাস্তায় বিজলি বাতি লাগানো শুরু করে। এই বছরই কাজ শেষ হলো। গত শতকের শেষের দিকের কথা। ইটালিয়ান সাহিত্যিক ক্যাসানোভার প্রিয় বন্ধু ছিলেন এদোয়ার্দো তিরেত্তা, কিন্তু বিধি বাম, তাকে দেশ ছাড়া হতে হলো রাজনৈতিক কারণে। নানান জায়গাতে ভাসতে ভাসতে এসে ঠেকলেন এই কলকাতায়। সুপারিনটেন্ডেন্ট অফ স্ট্রিটস অ্যান্ড বিল্ডিং এর চাকরিও জুটিয়ে ফেললেন, আর সেই টাকায় কিনে ফেললেন একটা গোটা বাজার। নাম দিলেন টেরিটি বাজার, যা আজকের টেরিটি বাজার। সবার মুখে মুখে এরই নাম চীনাপাড়া। চীনাপাড়ায় খুন খারাপি লেগেই থাকে। চীনেদের মাথা গরম,
কথায় কথায় ছোড়াছুড়ি বার করে। তাই চিনেপাড়ায় খুন শুনে প্রথমে তেমন আমল দেয়নি প্রিয়নাথ। পরে যখন জানলো স্বয়ং টমসন সাহেব নিজে খবর পাঠিয়েছেন, বুঝলো ব্যাপার গুরুচরণ। খানিক বাদে পেহারাদের পা মন্থর হয়ে এলো। প্রিয়নাথ উকি মেরে দেখলো আশেপাশের দৃশ্য বদলে গেছে। সরু রাস্তা সাপের মতো এঁকে বেঁকে গিয়েছে। কোথা থেকে অদ্ভুত একটা ধূপের গন্ধ ভেসে আসছে। দুপাশে লাল লাল লণ্ঠনে বাতি জ্বলে এক অপার্থিব আলোর সৃষ্টি করেছে। আর সেই আলোতে দেখা যাচ্ছে দেওয়ালে, বাড়ির দরজায় দুর্বোধ্য চীনা ভাষায় রঙিন বিজ্ঞাপন ঝুলছে। অন্য সময় এ পাড়ায় এসেছে প্রিয়নাথ। চীনা সরাইগুলো গমগম করে। চণ্ডুখোরদের আস্তানায় ভিড় জমায় বেশ কিছু মানুষ। কেউ তারের বাদ্য বাজিয়ে গান গায় অচেনা ভাষায়। কিন্তু আজ যেন কোনো জাদুমন্ত্র বলে গোটা পাড়াটা নিস্তব্ধ হয়ে গেছে। কোনো একটা অশুভ শক্তি যেন প্রচণ্ড আক্রোশে গলা টিপে গোটা পল্লীটির দম বন্ধ করে রেখেছে। সরাইগুলো বন্ধ। চৈনিক ধর্মমন্দিরটার দরজাও খিল দিয়ে আটা। রাস্তার একধারে এক চুরচুরে মাতাল চিনে বসে ঢুলছে। আর কেউ কোথাও নেই। বেহারারাও যেন কিছু একটা আঁচ করতে পেরে বুলি বন্ধ করে দিল। মোড় ঘুরতেই প্রিয়নাথের চোখে পড়ল একদল মানুষ। তারা অতি নিচু স্বরের চীনা ভাষায় কি যেন বলাবলি করছে। সবার কণ্ঠে একটা ভয়ের ভাব। প্রিয়নাথ পালকি থেকে নেমে বেহারাদের দস্তুরি চুকাতেই তারা প্রায় ঊর্ধ্বশ্বাসে উল্টো দিকে পাড়ি দিল। একটু এগোতেই দেখলো হেড জমাদার মওলা বক্স। ডিটেকটিভ ডিপার্টমেন্টে তার কাজের বেশ নামডাক আছে। প্রিয়নাথের সঙ্গে সামান্য হৃদ্যতাও বর্তমান। প্রিয়নাথ অবাক হয়ে দেখলো মওলা বক্স এক গ্যাসবাতির তলায় বসে পেট চেপে ধরে বমি করছে। তার চোখে অদ্ভুত এক আতঙ্কের ছাপ। কি হয়েছে মওলা বক্স, শরীর খারাপ? প্রিয়নাথ জিজ্ঞাসা করলো। পাশাপাশি দুবার মাথা নাড়ল সে। তারপর অস্ফুট কণ্ঠে শুধু বলল, 22 বছর চাকরি করছি সাহেব, এই জিনিস কোনোদিন দেখিনি। মওলা বক্সের পাশেই তার ঢাকা লণ্ঠনটা পড়েছিল। সেটাকে হাতে নিয়ে আগুনটা একটু উস্কে দিল প্রিয়নাথ। তারপর ধীরে ধীরে পা বাড়ালো ভিড়ের কেন্দ্রস্থলে। সেই কুয়াশা ঘেরা রাতে লণ্ঠনের আলোয় প্রিয়নাথ যা দেখলো তা না দেখলেই বরং ভালো হতো। প্রথম দেখাতে শুধু অস্বাভাবিক সাদা একটা দেহ তার চোখে পড়ছিল। একটু খেয়াল করতে যা দেখলো তাতে তার হাড় হিম হয়ে গেল। দেহটি এদেশে কোনো মানুষের নয়, ভিনদেশি। চুল সোনালি, চুলে জট, গালে হালকা নাগামানো দাড়ি। বুকের পাঁজরের নিচ থেকে লম্বালম্বি কেটে পেটটা চিরে দুফালা দেওয়া হয়েছে। তার ঠিক নিচে যেখানে পুরুষাঙ্গ থাকার কথা, কোনো নিপুণ অস্ত্র দিয়ে সেটা কেটে নেওয়া হয়েছে। কিন্তু এগুলো কিছুই না। প্রিয়নাথ অবাক বিস্ময়ে দেখল গোটা দেহটা অদ্ভুতভাবে রক্তশূন্য। যেন বিরাট কোনো সিরিঞ্জ দিয়ে দেহের সমস্ত রক্ত টেনে নেওয়া হয়েছে একেবারে। আর সেই রক্তের কিছুটা দিয়ে মৃতের বুকে আঁকা রয়েছে বিচিত্র এক চিহ্ন, যা প্রিয়নাথ আগে কোনোদিন দেখেনি। দ্বিতীয় পরিচ্ছেদ, চন্দননগরে খুন। 20 জুন 2018, কলকাতা। সব কিছুর শুরু হলো একটা হোয়াটসঅ্যাপ থেকে। দেবাশিসদা পাঠিয়েছেন কাল অনেক রাতে। আমি তখন ঘুমিয়ে পড়েছিলাম, দেখিনি। আজ সকালে দেখলাম প্যাড থেকে ছেঁড়া একটা কাগজের টুকরোর ছবি, কাপা কাপা হাতে তোলা। স্পষ্ট কিছু না, অনেক চেষ্টা করে যতটুকু বোঝা যাচ্ছে কোনো ছড়া বা কবিতা জাতীয় কিছু হবে। রুলটানা পাতায় বাংলা অক্ষরে লেখা। সকাল থেকে বেশ কয়েকটা রিপ্লাই করেছি, উত্তর আসেনি, সিনও হয়নি। ফোন করলাম, বেজে গেল। কাল দেখি একবার চন্দননগরে দেবাশিসদার বাড়ি ঢু মেরে আসতে হবে। দেবাশিসদা একা মানুষ, সরকারি আর্কাইভে কাজ করেন। সারাদিন বই নিয়ে থাকেন, পুরনো বই, পুঁথি, এইসব। চন্দননগরে বড় বাজারের পাশে দোতলা বাড়ি, আগা 5 তলা বইতে ঠাসা। আমি গেলেই তার থেকে নামিয়ে নামিয়ে দুষ্প্রাপ্য সব পুঁথি আর বই দেখান। হ্যালহেডের গ্রামারের প্রথম সংস্করণ কিংবা রামধন স্বর্ণালঙ্কারের খোদাই করা ছবি সহ অন্নদামঙ্গল আমি দেবাশিসদার বাড়িতেই প্রথম দেখেছি। এসব বাড়িতে রাখেন কেন? মিউজিয়ামে দিয়ে দিন। যখনই যাই বলি। দেবাশিসদা হাসেন। আসলে ব্যাপারটা কি বলতো, একা মানুষ, বয়স হয়েছে, কিছু নিয়ে তো একটা থাকতে হবে। তোমাদের মতো সে বয়স নেই যে মেয়েরা আমার সঙ্গ পেতে চাইবে। যার জীবনে বউ নেই, বইই সই। দেবাশিসদার বউ কিছুদিন হলো অন্য একজনের সঙ্গে ঘর ছেড়েছেন। সন্তানাদি নেই, ফলে ডিভোর্সে খুব সমস্যা হয়নি।
আমার সঙ্গে আলাপ কেসের ব্যাপারে। ওরই কেস। আমি বৌদিকে ফলো করে সব প্রমাণ ওর হাতে তুলে দিয়েছিলাম। আমি পেশায় প্রাইভেট ডিটেকটিভ। এত কিছু থাকতে ইঞ্জিনিয়ারিং পাশ করে এই কাজ কেন? একটাই উত্তর, আমার ঠাকুরদার বাবা তারিণীচরণ কলকাতার প্রথম বাঙালি প্রাইভেট ডিটেকটিভ। 19 শতকের শেষের দিকে কলকাতায় যখন এদিকে ওদিকে প্রাইভেট ডিটেকটিভ এজেন্সিগুলো গজিয়ে উঠতে থাকে, তাদের মধ্যে সবচেয়ে নামকরা ছিলেন ক্রিক রোডের জন ব্রিসকল সাহেব। সে যুগে তার ফি ছিল 16 টাকা। তারিণীচরণ কিভাবে যেন তার অ্যাসিস্ট্যান্ট হয়ে গিয়েছিলেন। ধীরে ধীরে কাজ শিখে ক্লাইভ স্ট্রিটে নিজেই চেম্বার কেনেন। নাম রে প্রাইভেট আই অ্যান্ড কোং, স্পেশালাইজড ইন ডিভোর্স কেসেস। তখন কলকাতায় সাহেবপাড়ায় আনাচে কানাচে নষ্টামি। শ্রীমতী টমকিন্স বিবাহিত হয়েও গোপনে সহবাস করতেন ক্যাপ্টেন সিমারের সঙ্গে। তার স্বামী সন্দেহ করেও হাতে নাতে ধরতে পারছিলেন না। ড্রিসকল সাহেবের কথায় কেস আসে বড়দাদুর কাছে। বড়দাদু নাকি রাধা বাজারের বেঙ্গল ফটোগ্রাফারের মালিক নীলমাধব দেকে ধরে সিমার সাহেবের জানলার ধারে ঝোপে ক্যামেরা লাগানোর ব্যবস্থা করেন। জন ব্লেস কোম্পানি তখন সবে বাজারে হ্যান্ড ক্যামেরা এনেছে। তা দিয়ে যে ছবি ওঠে, সেই ছবির জোরেই টমকিন্স তার স্ত্রীকে ডিভোর্স দেন। এইসব ঘটনা বড়দাদুর নীল ডায়েরিগুলোতে লেখা আছে, প্রতি বছর একটা, 1890 থেকে। এই ডায়েরিগুলো আমি দেখেছি, সবকটা প্রায় অক্ষত। মাঝে শুধু 1892-এর শেষের দিকের এন্ট্রি কেউ বা কারা ছেড়ে নিয়েছে, আর 1895 থেকে 96-এর ডায়েরি মিসিং। ছোট থেকেই ইচ্ছে ছিল গোয়েন্দা হব। মা বাবা দুজনেই বাধা দিয়েছিলেন। ওদের ইচ্ছে মতো যাদবপুরে মেকানিক্যাল পড়েও ছিলাম, কিন্তু যাকে বলে নিয়তি, চাকরি জোটেনি। শেষ অবধি বড় দাদুর ক্লাইভ স্ট্রিটের অফিসটাই ঝেড়ে মুছে অফিস খুলে বসেছি। বাবা চলে গেছেন গত বছর ক্যান্সারে। তার কিছুদিন বাদেই আচমকা মা। সংসারের টান বলতে যা বোঝায় তার কিছুমাত্র অবশিষ্ট নেই। ভাড়া বাড়িতে একা থাকি। কাজের মাসি সকালে রান্না করে দেন, তাই দুবেলা খাই। এবারে গরম খুব জ্বালিয়েছে। প্রতিবার 2-1 দিন করে কালবৈশাখী হয়, এবার কিচ্ছু না। ড্রেনগুলো শুকিয়ে পচা গন্ধ বেরোচ্ছে। রাস্তায় বেরোলেই চারদিক থেকে এসি মেশিনের গুনগুন আওয়াজ। দুপুরে গরমে টেকা মুশকিল। তাও অফিসের কাচের দরজা এঁটে বন্ধ করে জানলার পর্দা নামিয়ে সারাদিন চেয়ারে বসে থাকি খদ্দেরের আশায়। অলসের মতো ফেসবুক স্ক্রল করি, পাবজি খেলি। দেবাশিস দা আমার প্রথম ক্লায়েন্ট। এখনও যে সামান্য কিছু ক্লায়েন্ট আসে, তাদের বেশিরভাগই দেবাশিসদার সুপারিশে আসে, এবং ডিভোর্স কেস। 2 বছর আগে যে উৎসাহে গোয়েন্দাগিরি শুরু করেছিলাম, এখন তা অনেকটাই নিভে গেছে। বুঝেছি ফেলুদা ব্যোমকেশরা বইয়ের পাতাতেই থাকে। গোয়েন্দাদের চেয়ে বোরিং জীবন আর কারো হয় না। ঠিক এমন সময় ফোন এলো মোবাইলে। বিশ্বজিৎ ফোন করেছে। বিশ্বজিৎ বড়বাজারের এক বড় শাড়ির দোকানের কর্মচারী। দাদা শিগগির আসুন, ওরা এসেছেন, ফিসফিস করে বলল সে। ওর দোকানে ইদানিং এক নেতা গোছের মানুষ তার বান্ধবীকে নিয়ে শাড়ি কিনতে আসেন, খবর পেয়েছিলাম। তার স্ত্রী আমাকে কেসটা দিয়েছেন। আমিও বিশ্বজিৎকে কিছু টাকা দিয়ে ফিট করেছিলাম খবর দেওয়ার জন্য। ও কথা রেখেছে। আমি এক লাফে চেয়ার থেকে উঠেই গোপন ক্যামেরা সহ সব কিছু নিয়ে ছুটলাম। কিন্তু শুরুতেই ফ্যাসাদ। আমার বুলেট বাইকের সামনে কে যেন একটা বড় গাড়ি পার্ক করে রেখেছে। গাড়ি বের করা যাচ্ছে না। চেঁচামেচি করে ড্রাইভারকে আনা গেল বটে, কিন্তু সব মিলিয়ে প্রায় 15 মিনিট নষ্ট। ওরা কতক্ষণ আর দোকানে থাকবেন? ঊর্ধ্বশ্বাসে গাড়ি চালাতে চালাতেই বিশ্বজিৎকে ফোন করলাম। ওরা আছেন এখনো? হ্যাঁ দাদা, কিন্তু আর বেশিক্ষণ থাকবেন না, শাড়ি কেনা প্রায় শেষ। তোমার কাছে মোবাইল আছে? তাতে ভিডিও তোলা যায়? হ্যাঁ দাদা, তবে যাতে কেউ না দেখতে পায় এমনভাবে ভিডিও তোলো। আর হ্যাঁ, দুজনের মুখ যেন পরিষ্কার বোঝা যায়। কিন্তু দাদা টাকাটা 500 পাবে। তুমি আগে কাজটা করো তো দেখি। বলতে বলতেই বুঝলাম কি ভুল করেছি। ট্রাফিক সার্জেন্ট দাঁড়িয়ে থাকা অবস্থাতে তার পাশ দিয়েই গাড়ি ঢুকিয়ে দিয়েছি নো এন্ট্রিতে। হাতের ইশারায় ট্রাফিক সার্জেন্ট বললেন গাড়ি সাইড করতে। বুঝলাম কপালে দুঃখ আছে। শুধু তাই না, আজ আর সময় মতো দোকানে যাওয়া গেল না। লাইসেন্স? নিরাসক্ত গলায় বললেন অফিসার। হিপ পকেটে হাত দিয়ে পার্স বার করতে গিয়ে সত্যজিতের ভাষায় জাম্পিং জোহোস এফার্ট। সর্বনাশের মাথায় বাড়ি। তাড়াহুড়োতে পার্স টেবিলে ফেলে এসেছি। ওতেই আমার ড্রাইভিং লাইসেন্স, প্রাইভেট ডিটেকটিভের লাইসেন্স, টাকা সব আছে। প্রথম উপায় হাতে পায়ে ধরা। ভাবলাম সেটাই করি। তারপর কি মনে করে সত্যিটা বলেই দিলাম। স্যার, আমি প্রাইভেট ডিটেকটিভ।
শুনে ভদ্রলোক এমন মুখ করলেন যেন আমি বলেছি আমি সুপারম্যান। খানিক অবাক হয়ে মুখের দিকে চাইলেন, তারপর একেবারে ঠান্ডা গলায় বললেন, লাইসেন্সটা দেখান প্লিজ। বুঝলাম এ বড় কঠিন ঠাই। উনিও বুঝলেন না আমার কাছে কিছুই নেই, এমনকি মাথায় হেলমেটটাও। পাশে হোর্ডিংয়ে বড় বড় করে জলজল করছে, সেফ ড্রাইভ সেফ লাইফ। নিজেকে কেমন যেন অদ্ভুত বোকা বোকা লাগছিল। পাশ দিয়ে পথচারীরা যাচ্ছে, কেউ কেউ দাঁড়িয়ে পড়েছে রগর দেখতে। পুলিশ ভদ্রলোক সেই একইভাবে ঠান্ডা গলায় কাকে যেন ডাকলেন, হরিপদ, এই হরিপদ। হরিপদ কাছে পিঠেই কোথাও ছিল, একেবারে বসংবদ্ধ হয়ে চলে এলো। কিছু বলবেন স্যার? হ্যাঁ শোনো, এই গাড়িটা থানায় যাবে, আর এই ভদ্রলোককেও নিয়ে চলো। এবার আর হাতে পায়ে ধরা ছাড়া উপায় রইল না। কাঁদো কাঁদো গলায় বললাম, ছেড়ে দিন স্যার, ভুল হয়ে গেছে, আর হবে না। এসব বললে আর কি লাভ বলুন, চলুন থানায় চলুন। আর স্যার গাড়ি থানাতেই পড়ে থাকবে, মাটি পড়বে, ও গাড়িতে আমি লাউ গাছ গজিয়ে ছাড়বো। অদ্ভুত হেসে বললেন সেই ইন্সপেক্টর। পুলিশের গাড়িতে চাপিয়ে আমাকে বড়বাজার থানায় আনা হলো। বিশ্বজিৎ ফোন করছে, ভাইব্রেট হচ্ছে, ধরা উচিত, কিন্তু ধরতে সাহস পাচ্ছি না। ওরা নিশ্চয়ই দোকান ছেড়ে চলে গেছেন। বিশ্বজিৎ কি ওদের ভিডিও তুলতে পারলো? কেন জানি না অফিসার সরাসরি নিজের টেবিলে নিয়ে গেলেন আমাকে। চা খাবেন? গলার স্বর একটু নরম যেন। না, বুঝতে পারছিলাম না কি বললে ঠিক হবে। নাম কি? তুর্বসু রায়। বয়স? 27। কি করা হয়? বললাম তো প্রাইভেট ডিটেকটিভ। সত্যি নাকি? বলো কি হে। আপনি থেকে তুমিতে নামতে ভদ্রলোকের ঠিক 2 সেকেন্ড লাগলো। পড়াশোনা কদ্দূর? যাদবপুর থেকে মেকানিক্যাল। তাহলে এসব কি করছো, সময় নষ্ট। জবাব দেওয়ার প্রয়োজন বোধ করলাম না, চুপ করে রইলাম। লাইসেন্স আছে না নেই? আছে বলে লাইসেন্স নম্বরটা বললাম। ভদ্রলোক সামনের কম্পিউটারে সেই নম্বরটা মেরে কী সব খুটখাট করলেন। তারপর অনেকক্ষণ এক দৃষ্টিতে স্ক্রিনের দিকে তাকিয়ে রইলেন। যখন মুখ খুললেন, ঠোঁটের পাশে হালকা হাসি। যাক, সত্যি কথাই বলছিলে তবে। এবার আমার মাথা গরম হওয়া শুরু হলো। আপনার কেন মনে হলো আমি মিথ্যে বলছি? বলা তো যায় না কার কি মতলব, তবে ট্রাফিক আইন ভাঙার যা ফাইন সেটা তো দিতেই হবে বাবা। দেবো না বলেছি নাকি? আমায় ছেড়ে দিন, আমি টাকা নিয়ে আসি, অথবা কাউকে ফোন করি, টাকা দিয়ে গাড়ি ছাড়া। আরে বসো বসো, এত তাড়া কিসের? 1 কাপ চা খাও। বুঝলাম নিয়ম মেনে চালান কেটে টাকা দেওয়ার ব্যাপারটা ওর ঠিক পছন্দ হচ্ছে না। উনি চান উপরই কিছু। ফোনটা ক্রমশ ভাইব্রেট করছে, ধরতে পারছি না। একসময় কেটে গেল। আর কি আশ্চর্য, তার ঠিক পরেই ইন্সপেক্টরের ফোন বেজে উঠল। হ্যালো, ইন্সপেক্টর সামন্ত বলছি। বলুন। হ্যাঁ হ্যাঁ। ফোনের টাওয়ার দেখে? হ্যাঁ স্যার, হ্যাঁ। এই তো আমার সামনেই বসে আছে। নো এন্ট্রিতে ঢুকে গেছিল স্যার, অ্যারেস্ট করে এনেছি। হ্যাঁ স্যার, নিশ্চিন্ত থাকুন। আরে না না, ছাড়ার প্রশ্নই ওঠে না। আসুন স্যার, আমি আছি। ফোন রেখে খানিক আমার মুখের দিকে অপলক তাকিয়ে রইলেন ইন্সপেক্টর। তারপর খুব ধীরে ধীরে বললেন, চন্দননগর পুলিশ কমিশনারেট থেকে ফোন করেছিল। কাল রাতে একজন খুন হয়েছে, মারা যাবার আগে শেষ হোয়াটসঅ্যাপ তোমাকেই করেছিল। চন্দননগর পুলিশ তোমায় ইন্টারোগেট করবে। তোমায় এখন ছাড়া চলবে না হে। আমার মাথা বনবন করে ঘুরছিল। দেবাশিস দা? কিন্তু কে, কেন, আর ওই ছবিতেই বা কি ছিল? জানি উচিত না, তবুও জিজ্ঞাসা করছি। কে বুঝতে পারছো? মাথা নাড়লাম। সেই মেসেজটা দেখা যায়। আমি কোনো কথা না বলে ফোনটা এগিয়ে দিলাম, অবশ্যই দেবাশিস দার পাঠানো মেসেজটা খুলে। ইন্সপেক্টর অনেকক্ষণ মন দিয়ে দেখলেন। এ তো কোনো ডায়েরি বা লেখার পাতা মনে হচ্ছে, তাড়াহুড়োতে তুলতে গিয়ে হাত কেঁপে গেছে। বাংলায় সেটা বোঝা যাচ্ছে, কিন্তু পড়া যাচ্ছে না। দাঁড়াও, জুম করে দেখি। এই তো কিছুটা বোঝা যাচ্ছে, একটা শব্দ বুঝলাম শুধু। দেখো তো তোমার চেনা কেউ নাকি? তিনি আবার মোবাইলটা এগিয়ে দিলেন আমার দিকে। দেখলাম প্রায় গোটা স্ক্রিন জুড়ে ব্লু ব্ল্যাকে একটা শব্দই ফুটে আছে, প্রিয়নাথের। তৃতীয় পরিচ্ছেদ, এত্তেলা। প্রিয়নাথ মুখোপাধ্যায়ের জার্নাল। মৌলা বক্সকে জিজ্ঞাসা করিলাম, এই স্থানের ইন্সপেক্টর কি উপস্থিত হইয়াছেন?
সে অঙ্গুলি দিয়া ভিড়ের মধ্যস্থলে কোনো মতে দেখাইয়া দিল। ইন্সপেক্টর কি যেন ভক্ষণ করিতেছিলেন, তাহার গণ্ডদয় খাদ্যের চাপে বিস্ফোরিত হইয়া আছে। এই নারকীয় পরিবেশেও যে কাহারও ক্ষুধার উদ্রেক হইতে পারে, তাহা আমার অন্তত চিন্তার বাহিরে ছিল। আমাকে দেখিবা মাত্র ইন্সপেক্টর কোনো ক্রমে সেই খাদ্য গলাধকরণ করিয়া কহিলেন, আপনি এখানে কোথা হইতে? আমি, আপনি যেখান হইতে? ইন্সপেক্টর, আমি তো থানা হইতে আসিয়াছি। আমিও। ইন্সপেক্টর, আপনি কি রূপে সংবাদপ্রাপ্ত হইলেন? আমায় স্বয়ং টমসন সাহেব এই কেসের ভার দিয়াছেন। ইন্সপেক্টর বেজার মুখে কহিলেন, আসিয়ায় যখন পড়িয়াছেন তখন আসুন উভয়ে মিলিয়াই অনুসন্ধান আরম্ভ করি। মৃতদেহটি প্রথম খুঁজিয়া পায় এক চীনা বুড়ি। গলির যে স্থলে মৃতদেহটি নিক্ষিপ্ত হইয়াছিল তাহার আশেপাশে জমা ময়লা ও কাষ্ঠ নির্মিত 2টি রেড়ির তেলের বাতিস্তম্ভ থাকিলেও তাহা নিষ্প্রদীপ। অনুমান করা যায় কেহ সেই তেল চুরি করিয়া লইয়াছে। ফলে সকলের নজর এড়াইয়া মৃতদেহ এই স্থলে আনা বিশেষ কষ্টসাধ্য নয়। খুন অন্য কোথাও হইয়াছে তাহা বলিবার অপেক্ষা রাখে না। এত বড় খুন হইল, কিন্তু সামান্য রক্ত। খুনি খুন করিয়া দেহ ফেলিয়া গিয়াছে। ইন্সপেক্টর জানাইলেন, রাত 7টা নাগাদ মৃতদেহটি দেখিতে পাওয়া যায়। বুড়ি দেখিয়াই চিৎকার চেঁচামেচি করিয়া লোকদের অবগত করে। তাহাদের কেউ পুলিশে যাইতে রাজি হয় নাই। শেষে এক বাঙালি যুবক সরাসরি লালবাজারে গিয়া প্রথম এত্তেলা দেন, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। এই স্থলে জানাইয়া রাখি যে পুস্তকখানিতে ওই এত্তেলা লিখিত হয় তাহা 3 ভাগে বিভক্ত। একখানা স্বয়ং টমসন সাহেব রাখেন, অপর 2 অংশে তাহারই নকল করিয়া একটি সংশ্লিষ্ট থানার পুলিশ বিভাগের প্রধান কর্মচারীর নিকট প্রেরণ করা হয়। অবশিষ্টখানি বিচারকের নিকট প্রেরিত হয়। আমি টেলিগ্রাম পাইয়া আসিয়াছি, এত্তেলা দেখিবার সময় হয় নাই। ইন্সপেক্টরের নাম সুন্দরলাল দত্ত। গোলগাল নধর গঠন, মুখে অদ্ভুত সরলতা। তাহাকে জিজ্ঞাসা করিলাম, এত্তেলাখানি দেখাইতে পারেন? তিনি বুক পকেট হইতে ভাঁজ করা একটা কাগজ বাহির করিলেন। লণ্ঠনের আলোয় উহা পাঠ করিলাম। উহার সারমর্ম এইরূপ: আমার নাম শ্রী গণপতি চক্রবর্তী, জাতিতে ব্রাহ্মণ। আমি মধ্যেই বিশেষ প্রয়োজনে চীনাপাড়ায় আসিয়া থাকি। আজও আসিয়াছিলাম। বৈকালে চলিয়া যাইব স্থির ছিল, কিন্তু অকস্মাৎ অতিশয় বৃষ্টি শুরু হওয়ায় প্রত্যাগমন করিতে পারি নাই। রাত্র 7 ঘটিকা নাগাদ তীব্র চিৎকার শুনিতে পাই। গিয়া দেখি একদল চীনা এইগুলির সম্মুখে দাঁড়াইয়া কি কহিতেছে। চীনা ভাষা ভালো বুঝি না, তবে স্মৃতি শুনিয়া বুঝিলাম কোনো মৃতদেহ সংক্রান্ত ঘটনা হইবে। আমি জিজ্ঞাসা করিলাম কিভাবে ইহা এই স্থলে আসিল। কেহ জবাব দিতে পারিল না। কি করিব বিবেচনা করিয়া উঠিতে পারিলাম না। মৃত ব্যক্তি ভিনদেশী। প্রচণ্ড আক্রোশ না থাকিলে কেউ এই প্রকার খুনে লিপ্ত হয় না। মৃতের বক্ষপরি অদ্ভুত চিহ্নটি দেখিয়া আরও বিস্মিত ও আতঙ্কিত হইয়া ঠিক করিলাম পুলিশকে এই খবর অবিলম্বে প্রদান করা উচিত। তাই আমি থানায় আসিয়াছি ও এই সংবাদ প্রদান করিতেছি। আমি কাহারও উপর নালিশ করিতেছি না, বা কাহারও উপর আমার সন্দেহ হয় না, কারণ আমি নিজেই অনেক পরে সেই স্থানে উপস্থিত হইয়াছিলাম। কেহ পুলিশের নিকট যাইতে রাজি ছিল না বলিয়া আমি আসিলাম। এই আমার এজাহার। আমি এত্তেলা পাঠ করিয়াই বুঝিলাম এই মোকদ্দমার অনুসন্ধান বা ইহার রহস্য উদ্ঘাটন নিতান্ত সহজ নহে। এই অনুসন্ধানের নিমিত্ত বিশেষ কষ্ট ভোগ করিতে হইবে, ও কষ্ট করিয়াও যে কতদূর কৃতকার্য হইতে পারিব তাহা বলা যায় না। যাহা হোক, অনুসন্ধানের কার্য যখন আমার উপর পতিত হইয়াছে, তখন সাধ্যমতো চেষ্টা করিতেই হইবে। গলির একধারে একটি বসিবার স্থল ছিল। সেখানে বসিয়া 2 জন কনস্টেবলকে নির্দেশ দিলাম লাশ যেন এই মুহূর্তেই লাশ কাটা ঘরে লইয়া যাওয়া হয়। 2 জন ঈষৎ ভীত অবস্থায় মুর্দা ফরাসের গাড়িতে লাশ চাপাইল। মৃতের দেহের চারিদিক সিক্ত হইলেও যে স্থলে লাশ ছিল তাহার নিম্নভাগ প্রায় শুষ্ক। এমনকি মৃতের পশ্চাৎভাগও তেমন সিক্ত হয় নাই। বুঝিলাম বৃষ্টির পূর্বেই দেহ আনিয়া রাখা হইয়াছে। তবে বুকের চিহ্ন জলে ধুইল না কেন? মনে এই প্রশ্ন জাগিতেই লণ্ঠন লইয়া বুকের সেই চিহ্নকে নিবিড়ভাবে দেখিলাম। বুঝিলাম শোণিত রেখা শুধু নয়, ধারালো কোনো অস্ত্র দিয়া বুকে ওই চিহ্ন খোদিত হইয়াছে। আর রক্ত বা বিজাতীয় রক্তবর্ণ কোনো তরল একেবারে শুকাইয়া আট হইয়া রহিয়াছে। বৃষ্টির সাধ্য নাই তাহাকে মুছিয়া ফেলা।
কনস্টেবলরা লাশ লইয়া গেল। আমি ভাবিতে বসিলাম, প্রথম এই মৃতদেহটি কার? ব্যক্তি বিদেশী এবং পুরুষ। যেরূপে তাহাকে হত্যা করা হইয়াছে তাহা নিতান্ত সামান্য খুন নয়, কোনো গভীর ষড়যন্ত্র ইহার পশ্চাতে থাকিবার সমূহ সম্ভাবনা। দ্বিতীয়, কাহার দ্বারা এই জঘন্য কাজও হইতে পারে। সচরাচর নেটিভরা বিদেশিদের আক্রমণ করিতে চায় না, করিলেও লাশ গুম করিয়া দেয়। এক্ষণে প্রতীয়মান যে খুনির সজ্ঞান চেষ্টা ছিল যাহাতে লাশ খুঁজিয়া পাওয়া যায়। তৃতীয়, মৃতের বুকের ওই অদ্ভুত চিহ্নের অর্থ কী? এথেলার একটি বাক্য আমার মনে আগ্রহ সৃষ্টি করিয়াছিল। মৃতের বক্ষপরি অদ্ভুত চিহ্নটি দেখিয়া আরও বিস্মিত ও আতঙ্কিত হইয়া ঠিক করিলাম পুলিশকে এই খবর অবিলম্বে প্রদান করা উচিত। অর্থাৎ এই ব্যক্তি ওই অদ্ভুত চিহ্নের অর্থ সম্পর্কে সম্যক জ্ঞাত আছেন। স্থির করিলাম তাহাকে দিয়াই জিজ্ঞাসাবাদ শুরু করিব। সুন্দরবাবুকে কহিলাম, এই গণপতি এই স্থলে বর্তমান আছেন কি? সুন্দরবাবু, থাকিবে না, তাহাকে এক কোণে বাঁধিয়া রাখিয়াছি। বুঝিলাম ধরিয়া আনিতে বলিলে বাঁধিয়া আনার প্রবাদ সুন্দরবাবুর ন্যায় মানুষদের দেখিয়াই সৃষ্টি হইয়াছে। ঈষৎ বিরক্ত হইয়া কহিলাম, বাঁধিয়া রাখিয়াছেন কেন? এখনই উহার রজ্জু কাটিয়া এই স্থানে লইয়া আসুন। সুন্দরবাবু বেজার মুখে বলিয়া স্থান পরিত্যাগ করিলেন। বোধ করি উহাকে আনিবার জন্যেই। লাশ সরাইয়া দিবার সঙ্গে সঙ্গে ভিড়ও কমিয়া আসিতেছিল। একলা আমি সেই অভিশপ্ত নিশীতে তীব্র শীতের দংশনে কাতর হইয়া খুনের কুলকিনারা খুঁজিতেছিলাম।